আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে তোমাদের রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা শক্তির বিভিন্ন একক সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব তাপের পরিবর্তনের কারণে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এর আগে আমাদের একটু করে জানতে হবে শক্তির একক জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক। এক জুল সমান 0.24 ক্যালোরি, আবার এক ক্যালোরি সমান 4.18 জুল বা 4.2 জুল। এই সম্পর্কটি তোমাদের তাপমাত্রার একটি একক থেকে অন্য এককে রূপান্তরের জন্য প্রয়োজন হবে। এরপর আমরা যেটা জানব তাপের পরিবর্তনের কারণে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তাপের পরিবর্তনের কারণে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। প্রথমে আমাদের জানতে হবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা কেন হয়। তোমাদের আগেই বলেছি একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট পদার্থের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, অর্থাৎ একটি পদার্থের অণুতে তার পরমাণু সমূহ একটি বন্ধন শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। এই বন্ধন শক্তিটাই ওই পদার্থের অভ্যন্তরীণ শক্তি। তাহলে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট শক্তি থেকেই উৎপাদ সমূহ উৎপন্ন হয়, অর্থাৎ উৎপাদ সমূহ উৎপন্ন হতে যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা বিক্রিয়ক সমূহের শক্তি থেকেই আসে। এখন কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক সমূহের শক্তির তুলনায় উৎপাদ সমূহের শক্তি কম হয়, সেক্ষেত্রে বাড়তি শক্তিটুকু তাপশক্তি আকারে নির্গত হয়। আবার কোন একটি রাসায়নিক বিক্রিয়া যদি বিক্রিয়ক সমূহের শক্তির তুলনায় উৎপাদ সমূহের শক্তি বেশি হয়, সেক্ষেত্রে উৎপাদ সমূহ উৎপন্ন করার জন্য বিক্রিয়ক সমূহের আরো শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটিকে বাইরে থেকে তাপ শক্তি দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ মনে করো মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। এক্ষেত্রে মিথেন অণুতে প্রত্যেকটি পরমাণুর মধ্যে একটি বন্ধন শক্তি রয়েছে, অর্থাৎ মিথেন অণুতে একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, একটি বন্ধন শক্তি দ্বারা যুক্ত থাকে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। আবার অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণু সমূহ পরস্পরের সঙ্গে একটি শক্তি দ্বারা বন্ধন শক্তি দ্বারা যুক্ত থাকে, এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। আবার কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে একটি শক্তি দ্বারা যুক্ত থাকে। জলীয় বাষ্পের অণুতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একটি শক্তি দ্বারা যুক্ত থাকে। এখন এখানেও কিছু নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে, এখানেও নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে, কিন্তু এই বিক্রিয়াটিতে দেখা যায় যে বিক্রিয়ক সমূহের মোট শক্তির তুলনায় উৎপাদ সমূহের মোট শক্তি অনেক কম। সেক্ষেত্রে বিক্রিয়ক সমূহের বাড়তি শক্তিটুকু তাপ শক্তি আকারে বাইরে মুক্ত হয়। আবার যদি বিক্রিয়ক সমূহের মধ্যকার শক্তির তুলনায় উৎপাদ সমূহের মধ্যকার শক্তি বেশি হয়, সেক্ষেত্রে বাইরে থেকে তাপ দিতে হয়। সেক্ষেত্রে বাইরে থেকে তাপ দেওয়ার ফলে বিক্রিয়ক সমূহ বাড়তি শক্তি নিয়ে উৎপাদ উৎপন্ন করে। এই জিনিসটার উপর বেস করেই রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, বা এক্সোথার্মিক রিঅ্যাকশন।
আরেকটি হচ্ছে তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখন আসো তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ গঠনকালে তাপশক্তি নির্গত হয়, তাপশক্তি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে উৎপাদ গঠনকালে তাপশক্তি বাইরে থেকে নিতে হয়, তাপশক্তি শোষিত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়াস্থল গরম হয়ে যায় এবং তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়াস্থল শীতল বা ঠান্ডা হয়ে যায়। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে মিথেন প্লাস অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। আর এই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় 890 কিলোজুল পার মোল। তাপহারী বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে, এক্ষেত্রে তাপ দেওয়ার প্রয়োজন হয় 176.8 কিলোজুল পার মোল। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে তা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট কঠিন পদার্থ তাই সলিড এস লিখে দিতে হয় এবং ক্যালসিয়াম অক্সাইড কঠিন পদার্থ সলিড এস লিখে দিতে হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ তাই জি লিখে দিতে হয়। আর বিক্রিয়া পাত্রে ক্যালসিয়াম অক্সাইড নিচে পাতিত থাকে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হওয়ার কারণে তা বাতাসের সঙ্গে মিশে যায়। এরপরে আসো ডেল এইচ। এরপরে আসো ডেল এইচ। ডেল মানে হচ্ছে পার্থক্য, এইচ মানে হচ্ছে হিট। ডেল এইচ মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রার পার্থক্যকে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় ধনাত্মক, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় ঋণাত্মক বা নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় ধনাত্মক বা পজিটিভ। এরপর আসো অভ্যন্তরীণ শক্তি। আগেই বলেছি কোন একটি পদার্থের মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, সেই শক্তিকেই বলা হয় সেই পদার্থের অভ্যন্তরীণ শক্তি। একে ই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে এক বা একাধিক উৎপাদ উৎপন্ন হয়। তাহলে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের প্রত্যেকটি পদার্থের মধ্যকার অভ্যন্তরীণ শক্তিকে যোগ করলে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যায়। বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যায়। একে E1 দ্বারা প্রকাশ করা হয়। বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে E1 দ্বারা প্রকাশ করা হয়। আবার উৎপাদ সমূহের ক্ষেত্রে উৎপাদ একাধিক হলে সেই প্রত্যেকটি উৎপন্ন পদার্থের মোট অভ্যন্তরীণ শক্তিকে যোগ করলে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যায়। আর উৎপাদ যদি একটি হয় সেই ক্ষেত্রে সেই একটি পদার্থের অভ্যন্তরীণ শক্তিকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বলা হয়। মোট অভ্যন্তরীণ শক্তি পাওয়া যায়। একে E2 দ্বারা প্রকাশ করা হয়। আর ডেল এইচ এর পরিমাণ হয় ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1। এখন তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে
তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মধ্যকার অভ্যন্তরীণ মোট শক্তি উৎপাদ সমূহের অভ্যন্তরীণ মধ্যকার মোট শক্তির তুলনায় বেশি হয়। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে E1 is greater than E2। অর্থাৎ কোন একটি তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ মোট শক্তি 120 কিলোজুল হয় এবং উৎপন্ন পদার্থ সমূহের উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 100 কিলোজুল হয়, 100 কিলোজুল পার মোল, সেক্ষেত্রে ডেল H ইকুয়াল টু হবে 100 মাইনাস 120 কিলোজুল পার মোল, এবং সেক্ষেত্রে ডেল H এর মান আমরা পাবো -20 কিলোজুল পার মোল। তাই ডেল H এর মান তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ হয়। আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1 উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 অপেক্ষা কম হয়, অর্থাৎ E1 is smaller than E2। অর্থাৎ মনে করো কোন একটি তাপ হারি বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1 equal to 70 কিলোজুল পার মোল আর উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E2 equal to 80 কিলোজুল পার মোল। সেক্ষেত্রে ডেল H E2 minus E1 equal to হবে 80 minus 70 কিলোজুল পার মোল। তাহলে আমরা পাচ্ছি +10 কিলোজুল পার মোল। তাই তাপ হারি বিক্রিয়ায় ডেল H এর মান সবসময় ধনাত্মক হয়। এখন আসো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন লেখার নিয়ম। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন তাপটিকে বিক্রিয়ার সমীকরণের ডান পাশে উৎপাদের সঙ্গে প্লাস চিহ্ন আকারে লিখতে হবে, অথবা ডেল H দিয়ে লিখলে বিক্রিয়ার পাশে ডেল H ইকুয়াল টু মাইনাস ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখতে হবে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগকৃত তাপ শক্তিকে বিক্রিয়ার সমীকরণের বাম পাশে প্লাস চিহ্ন আকারে লিখতে হয়, অথবা বিক্রিয়ার সমীকরণের শেষে ডেল H দিয়ে তাপের পরিমাণ উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা পারবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।